equilibrium situation of a firm under monopolistic competition. ওকে, তো এর আগের ভিডিওটা যারা দেখোনি সেটা না দেখলে এটা কিন্তু বুঝতে পারবে না। তো ওটা দেখলে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, দেন এইটাতে জাম্প করো, ঠিক আছে? আচ্ছা, স্টার্ট করি। তো ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটার উপর ডিপেন্ড করে মনোপলিস্টিক কম্পিটিশনে কি প্রভাব ফেলে, ইকুইলিব্রিয়ামটা কি এফেক্ট ফেলে, আর এর কি মানে কি, এটা জিনিসটা কি, খায় না মাথায় দেয়। তো ব্যাপারটা হচ্ছে আমি শুরু থেকে বলছি, ঠিক আছে? আহ আমাদের তার আগে জেনে নিতে হবে কয়েকটা জিনিস, যে এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কি? ওটা হচ্ছে একটা এক্সট্রা প্রোডাক্ট প্রডিউস করতে যত খরচ হয়, ঠিক আছে? একটা এক্সট্রা প্রোডাক্ট বানাতে যতটা খরচ হয় সেই কস্টটাকে, সেই খরচটাকে হচ্ছে মার্জিনাল কস্ট। মার্জিনাল রেভিনিউ বা এমআর এটা কি? একটা প্রোডাক্ট এক্সট্রা বিক্রি করলে যতটা এক্সট্রা ইনকাম হয় সেটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ, ঠিক আছে? মানে তুমি যতটা প্রোডাক্ট বিক্রি করবে ভেবেছিলে, তোমার যদি একটা এক্সট্রা প্রোডাক্ট বিক্রি হয়ে যায়, তাতে ওই এক্সট্রা প্রোডাক্ট, মানে ধরো কেউ তোমার থেকে বাল্কে নিচ্ছে, ঠিক আছে? পেন পেন বিক্রি করছো, এবার 10টা পেন একসাথে নিচ্ছে, 10টা পেন একসাথে নিলে 120 টাকায় পেয়ে যাচ্ছে। আর যদি আবার একটা এক্সট্রা পেন নেয়, তাহলে তাকে এক্সট্রা 25 টাকা দিতে হবে। তো আচ্ছা, ইজি করে দিই, 10টা পেন একসাথে নিলে 100 টাকায় হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা যদি এক্সট্রা পেন নেয় তাহলে সেটার জন্য 25 টাকা দিতে হবে। তো এবার যদি 10টা পেন 100 টাকায় নিয়ে নেয় তাহলে 10 টাকা করে দাম পড়ছে, কিন্তু যদি একটা এক্সট্রা পেন নেয় 25 টাকা দিতে হচ্ছে, মানে 15 টাকা বেশি দিতে হচ্ছে। তো এটা তোমার এক্সট্রা ইনকাম হচ্ছে। তো এই যে এক্সট্রা ইনকামটা, এটাই হচ্ছে মার্জিনাল রেভিনিউ। বোঝা গেল? আচ্ছা, না বোঝা গেলে রিমাইন্ড করে শোনো, ভালো করে মন দিয়ে শোনো, তাহলে ইজিলি বুঝতে পারবে। নেক্সট হচ্ছে ইকুইলিব্রিয়াম। এটা কি জিনিস? না বেশি প্রফিট পসিবল, না তো লস কমানো পসিবল, এমন একটা পয়েন্ট থাকে। গ্রাফটা যখন আমি দেখাবো, ঠিক আছে, ডায়াগ্রামটা, তখন ওই ডায়াগ্রামটাতে বুঝতে পারবে যে এমন একটা পয়েন্ট থাকে, যেই পয়েন্টে এসে গেলে ওই ফার্মে বা ওই বিজনেসের মধ্যে না তো বেশি প্রফিট করা পসিবল হবে, না তো লস কমানো পসিবল হবে। ওই যে ওই পয়েন্টটা, ওই পয়েন্টটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট। বোঝা গেছে? ইকুইলিব্রিয়াম হওয়ার কন্ডিশন কি? যে এমআর ইকুয়াল টু এমসি হতে হবে, ঠিক আছে? তবেই ইকুইলিব্রিয়াম হবে। মানে মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট যদি হয়, ইকুয়াল হয়, তবে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ক্রিয়েট হয়। বোঝা গেল? আর এমসি কার্ভ, কাট এমআর কার্ভ ফ্রম বিলো, এই লাইনটা আমাদের মাথায় রাখতে হবে। এমসি কার্ভ, যে কার্ভ একটা আছে গ্রাফে, আমি ডায়াগ্রামে দেখাবো, যে কার্ভ একটা আছে এমসি বলে, ওই কার্ভটা এমআর কার্ভটাকে কাট করে নিচ থেকে। কিরকম? চলো নেক্সট পেজে দেখি ভালো করে। আচ্ছা, তার আগে আমরা ওই আগেরটা দেখে নিলাম। সুপার নর্মাল প্রফিট হয়, নর্মাল প্রফিট হয়, আর মিনিমাম লস হয়। শর্ট রান ইকুইলিব্রিয়ামে এই তিনটে হয়: সুপার নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট, আর মিনিমাম লস। এখানে আমি তিনটেই একসাথে এঁকেছি যাতে তোমরা ডিফারেন্সটা একসাথেই বুঝতে পারো, ঠিক আছে, চোখে পড়ে ভালো করে। দেখো, ফার্স্টে আমরা একটা এরকম আঁকবো, ঠিক আছে, ওয়াই ওয়াই রেখা আর এক্স রেখা, রাইট? তারপরে আমরা এ আর টানবো, অ্যাভারেজ রেভিনিউ। ওকে, ফাইন। আর অ্যাভারেজ রেভিনিউ যত পড়বে, আর এমআর বা মার্জিনাল রেভিনিউ আরো স্প্রিডে নিচের দিকে পড়ে, ঠিক আছে? অ্যাভারেজ রেভিনিউ পড়লে এমআর আরো নিচের দিকে স্প্রিডে পড়ে, তাই ওটা আরো একটু স্লাইডলি সরে এসে হয় সবসময়। বোঝা গেল? এআর আর এমআর এই দুটো লাইন তোমরা এখন ফোকাসে করো, বাকিগুলো সব ছেড়ে দাও। এআর যত পড়ে, এমআর আরো স্প্রিডে নিচের দিকে পড়ে। বোঝা গেল? আচ্ছা, এইদিকে আমি কোয়ান্টিটি ডিসপ্লে করেছি, আর এইখানে আমি রেভিনিউ বা কস্ট রেখা, এটা হচ্ছে রেভিনিউ বা কস্ট রেখা, আর এটা হচ্ছে কোয়ান্টিটি রেখা। আচ্ছা, এবারে আমরা জেনেছি যে এমসি এমসি কার্ভ রেখাটা এআর কে একদম তলা থেকে কাটে, ঠিক আছে? এমআর কে একদম তলা থেকে কাটে। তাহলে দেখো, তলা থেকে ক্রস করেছে একদম, কাটস ফ্রম বিলো। আমরা আগের লাইনে পড়লাম তো, যে এমসি কার্ভ কাটস এমআর ফ্রম বিলো, রাইট? আচ্ছা, একদম তলা থেকে কেটেছে।
এই যে পয়েন্টটা তৈরি হয়েছে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই দেখো ই লেখা আছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক আছে। এইখান থেকে আমি যখন সোজা লাইনটা টানবো তাহলে তৈরি হচ্ছে কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম। কি তৈরি হচ্ছে? কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম। আর এখান থেকে এইদিকে যখন লাইনটা টানবো তখন তৈরি হবে, এটা হচ্ছে কস্ট। আর এটা যখন এ আর বা অ্যাভারেজ রেভিনিউকে ছোবে, টাচ করবে, ওই সোজা লাইনটাই যখন এই জায়গাটা টাচ করবে, সে এ আর লাইনটাকে টাচ করবে, এখান থেকে আরেকটা যখন কাটবো, ঠিক আছে, এখান থেকে আরেকটা যখন লাইন কাটবো সেটা হয়ে যাবে তোমার পিই বা প্রাইস ইকুইলিব্রিয়াম। বোঝা গেল? এবার দেখো কস্টের থেকে বেশি হচ্ছে প্রাইস ইকুইলিব্রিয়াম, তাহলে প্রফিট হচ্ছে, সিম্পল কথা, যে কস্টের থেকে প্রাইস ইকুইলিব্রিয়াম অনেকটাই বেশি হচ্ছে, তাই সুপার নরমাল প্রফিট। বোঝা গেল? যখন এ আর বেশি হবে এসি এর থেকে, এ আর এসি এর থেকে বেশি, দেখো বেশি, ইকুইলিব্রিয়ামের আন্দাজে দেখতে হবে, ইকুইলিব্রিয়ামটা যেখান থেকে সেখান থেকে এ আরটা বেশি এসিটা কম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার হচ্ছে নর্মাল প্রফিট, এ আর ইকুয়াল টু এসি, যেখানে যেখানে মানে এটা কিন্তু কার উপর বেস করে, ইকুইলিব্রিয়ামের উপর বেস করে এ আর ইকুয়াল টু এসি হতে হবে। কেন? দেখো ওয়াই রেখা, এক্স রেখা, দুটো লাইন টানবো, এম আর আর এ আর যতটা স্পিডে পড়বে এম আর আরো বেশি স্পিডে নিচের দিকে পড়বে, তাই একটু সরে এসে হয়। এমসি রেখা টানলাম, এই যে এই এসি রেখাটা, ঠিক আছে, অ্যাভারেজ কস্টের রেখাটা, এইটা যখন উপর থেকে টাচ করে চলে যাচ্ছে, দেখো দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, এটা ভেতর থেকে, ঠিক আছে, আর এটা দেখো উপর থেকে, এই এয়ারের উপর থেকে টাচ করে বেরিয়ে যাচ্ছে, এই যে এই জায়গাটা টাচ করলো, তাহলে এখান থেকে আমরা সোজা ই পয়েন্ট, ই যেখানে এমসি রেখা যেখানে এই মার্কে ক্রস করেছে, এখানটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা আমরা জানি। এবার এখান থেকে সোজা দাগ টানলে কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম পেয়ে যাব। এখান থেকে সোজা দাগ টানলে এই যে এই এসি তে যেখানে টাচ করেছে সেখান থেকে যদি লাইনটা টানি তাহলে আমরা পাবো প্রাইস ইকুইলিব্রিয়াম। ওকে, আর এটাই আমার হচ্ছে নরমাল প্রফিট। দেখো একটাই সিঙ্গেল দাগ, প্রাইস ইকুইলিব্রিয়াম, আর এটাই হচ্ছে কস্ট। তো সেখানে কস্ট আর প্রাইস ইকুইলিব্রিয়াম প্রায় সমান সমান। অ্যাভারেজ রেভিনিউ আর অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ রেভিনিউ আর অ্যাভারেজ কস্ট যেখানে প্রায় সমান সমান, সেই জায়গাটায় বলা হচ্ছে তোমার নরমাল প্রফিট হবে, ঠিক আছে। প্রায় সমান সমান নয়, মানে সমান সমানই, তাকে বলা হচ্ছে নরমাল প্রফিট। আর মিনিমাম লস যখন এই যে এসি রেখাটা একদম উপর দিয়ে গেছে, এআর এর একদম উপর দিয়ে গেছে, মানে টাচও করেনি, একদম উপর দিয়ে গেছে, তখন, আর এমসি রেখাটা এই মার্কে কাট ফ্রম বিলো, এই বিলোতে কাট করেছে, এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট তৈরি হয়েছে, আর এই যে এখান থেকে সোজা টেনেছি কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে, এখান থেকে যখন আমি টেনেছি ইকুইলিব্রিয়াম থেকে টাচ করে, এটা প্রাইস ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে। আর এই যে রেখাটা এসি কে যেখানে টাচ করেছে সেখান থেকে যদি আমি টানি, সেখানে কস্ট তৈরি হয়েছে, কস্ট এতটা উপরে আর প্রাইস ইকুইলিব্রিয়াম এতটা নিচে, সেই তাই সেই অনুযায়ী আমাদের লস হয়েছে। মিনিমাম লস আমাদের এতই হবে, এর বেশি লস আমরা নেব না, তখন শাটডাউন পয়েন্ট চলে আসে। তাই এটা হচ্ছে মিনিমাম লসের ডায়াগ্রাম। বোঝা গেল? আচ্ছা, না বোঝা গেলে রিপিট দেখো, রিওয়াইন্ড করে দেখো, ভালো করে মন দিয়ে শোনো, আর আমার এই যে ইয়েটাকে ফলো করো, ঠিক আছে, আমি যেভাবে 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 লাইনটাকে দেখাচ্ছি সেগুলো ফলো করো, ঠিক আছে, তাই বুঝতে পারবে। চলো নেক্সট পেজে যাই। এখানে আরো একটা পয়েন্ট আছে, শাটডাউন পয়েন্ট। এই যে আমরা শর্ট রান ইকুইলিব্রিয়াম এখন পড়ছি, শর্ট রান ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, কি পড়ছি? শর্ট রান ইকুইলিব্রিয়াম। এখানের মধ্যে আমরা তিনটে পড়লাম, সুপার নরমাল প্রফিট, নরমাল প্রফিট, মিনিমাম লসেস। এছাড়া একটা পয়েন্ট হয় হচ্ছে শাটডাউন পয়েন্ট, যেখানে এভিসি ইনভলভ হয়, এভিসি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এখানে দেখো টাচ করে, এয়ার কে টাচ করে চলে গেছে, আর এসি অনেকটাই দূরে, বাট এখানে দেখো এ আর আর এভিসি ইকুয়াল, ইকুইলিব্রিয়ামের কাছ থেকে এই দুটো ইকুয়ালি হচ্ছে, ঠিক আছে। সেই অনুযায়ী ফার্স্ট থেকে দেখি, হ্যাঁ, ওয়াই রেখা, এক্স রেখা, ঠিক আছে, এইদিকে আমার কোয়ান্টিটি, এইদিকে আমার রেভিনিউ কস্ট,
ঠিক আছে, এইবারে আমি একটা টানলাম হচ্ছে এমসি রেখা। কি রেখা টানলাম? এমসি রেখা। এমসি রেখা আমি কিভাবে টানবো? যে এমআর কে যেন তলা থেকে কাট করে, এই যে এত বড় লাইনটা এখানে আমি তলা থেকে যে কোনো জায়গা থেকে আমি কাট করে নিলাম। এমসি রেখা এমআর কে কাট ফ্রম বিলো, কাট করেছে। এই যে পয়েন্টটা তৈরি হয়েছে এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই পয়েন্টটা থেকে সোজা যখন ডাক টানছি, এইটা যখন এআর কে যেখানে টাচ করে সেটা প্রাইস ইকুইলিব্রিয়াম হয়। আর এআর যতটা না পড়ে এমআর একদম স্পিডে নিচে পড়ে, এটা তো আমরা জানি। আর এরপরে যখন আমি টানছি এসি রেখা, এসি রেখা একদম উপর থেকে গেছে, সেই অনুযায়ী তো মিনিমাম লস, মিনিমাম লস তো আছেই আছে। এবার মিনিমাম লস নয়, এটা একদম শাট ডাউন পয়েন্ট তৈরি হয়ে গেছে। কি করে বুঝবো? একটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট রেখা তৈরি হয়েছে, যেটা কিনা এই পয়েন্টটাতে, এটা ভেবে নাও একটা বি পয়েন্ট, এই পয়েন্টটাতে টাচ করে বেরিয়ে গেছে। এখানটা আমার একটু গিজিমিজি হয়ে গেছে, বাট এইটা দেখো টাচ করে বেরিয়ে গেছে, যেখানে এ ভি সি আর এ আর দুটো কিন্তু সমান। তাই এই রেখাটা তোমার হয়ে যাচ্ছে ইকুইলিব্রিয়ামের কাছ থেকে দুটো সমান, তাই এটা হচ্ছে তোমার শাট ডাউন পয়েন্টের ডায়াগ্রাম। বোঝা গেল? যেখান থেকে কোনো কিছু আশা নেই আর, এবার বন্ধ করো, ধান্দা বন্ধ করে এবারে লোটা কম্বল গুটিয়ে নাও, এরকম একটা পরিস্থিতি। বোঝা গেল? তো এটা হচ্ছে শাট ডাউন পয়েন্ট। নেক্সট, লং রান ইকুইলিব্রিয়াম। এ দেখো, শর্ট রান ইকুইলিব্রিয়ামে আমরা তিনটে পয়েন্ট পড়েছিলাম। শর্ট রান ইকুইলিব্রিয়ামে আমরা পড়েছিলাম সুপার নর্মাল প্রফিট আর মিনিমাম লসেস। কিন্তু লং রান ইকুইলিব্রিয়ামে একটাই পয়েন্ট হয়, ঠিক আছে? নর্মাল প্রফিট, অনলি নর্মাল প্রফিট। সুপার নর্মাল প্রফিট এতে হয় না। কেন? কারণ যদি সুপার নর্মাল প্রফিট হয়, তখন একটা ব্যবসায়ী যখন দেখবে আরে বাস এর তো ভালোই ব্যবসা জমেছে, ও সেই আরো ব্যবসা, মানে আরো অনেক ব্যবসায়ী ওই ব্যবসাটা নিয়েই ওখানে বসে পড়বে। কারণ এটা তো আমাদের মনোপলিস্টিক কম্পিটিশন করছি আমরা, আর মনোপলিস্টিক কম্পিটিশনে কি হয়, একই ধরনের জিনিস একটু চেঞ্জেস এদিক ওদিক করে বিক্রি করা হয়। তো নর্মাল একটা নাম রেখে দেবে সেই ইয়েটার, তারপরে সেটাকে বিক্রি করে দেবে। তো এটা খুব একটা প্রবলেমেটিক হবে না। তাই সুপার নর্মাল প্রফিট হয় না এখানে। আর মিনিমাম লসও এখানে হয় না, কারণ মিনিমাম লস হলে, লং টার্মে যদি মিনিমাম লস হতে থাকে, তাহলে কি আর কেউ নিতে পারবে, বিয়ার করতে পারবে না? তো সেখানে শাটডাউন পয়েন্ট তৈরি হয়ে যাবে, তাহলে বিজনেস এখানে শাটডাউন করে দিতে হবে। তাই নর্মাল লসে লং টার্মে, লং রানে কেউ সার্ভাইভ করতে পারে না। শর্ট রান নর্মাল লস নেওয়া যায়, ঠিক আছে? মিনিমাম লস শর্ট রানে নেওয়া যায়, কিন্তু লং রানের কে মিনিমাম লস নেবে? কারণ একই রকম প্রোডাক্ট আরো লোকে পাবে, কেই বা ওর থেকে নিতে যাবে, দেখছে ওর লস হচ্ছে, ও মানে ভালো বিক্রি হয় না, নিশ্চয়ই ভালো বানায় না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে লং রান ইকুইলিব্রিয়ামে শুধুমাত্র নর্মাল প্রফিট হয়। বোঝা গেল? এবারে আমরা ডায়াগ্রামটা চেক করব। ওয়াই রেখা আর এক্স রেখা যেখানে কোয়ান্টিটি আর রেভিনিউ কস্ট হয়, সেখান থেকে আমরা যদি একটা এমসি, আগে আমরা এমআর রেখা টানবো, এআর রেখা টানবো। এআর রেখা যত না পড়বে এমআর রেখা আরো স্পিডে পড়বে, আর এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট তৈরি হবে, এমসি রেখা তৈরি হবে। এমসি রেখা এমআর কে তলা থেকে কাটবে, কাটার ফলে যে পয়েন্টটা তৈরি হবে ওটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখান থেকে আমরা দাগ কাটবো, কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম পাবো। এখান থেকে সোজা আমরা এআর অব্দি দাগ কাটলে প্রাইস ইকুইলিব্রিয়াম পাবো। আর এখান থেকে যদি আমরা একটা এসি রেখা টানি, অ্যাভারেজ কস্ট, এই যে এই পয়েন্টটা যেখানে টাচ করবে, তাহলে দেখো এই যে এই এটার নাম দেব আমরা এ পয়েন্ট, সেখানে এ আর ইকুয়াল টু এসি হয়। ঠিক আছে? ইকুইলিব্রিয়ামের অনুযায়ী এ আর ইকুয়াল টু এসি হচ্ছে ইকুইলিব্রিয়ামের কাছ থেকে, ঠিক আছে? তাই আহ, এটা কি হচ্ছে, এই ডায়াগ্রামটা লং রান ইকুইলিব্রিয়ামের, যেখানে অনলি নর্মাল প্রফিট। দেখো প্রাইস আর সি মানে কস্ট একই জায়গাতে, কিন্তু একটাই লাইন আছে, আর কোনো লাইন নেই, তাই এটা নর্মাল প্রফিট অনলি। ওকে, চলো নেক্সট। এবার আমরা দেখব প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। দেখো, মনোপলিস্টিক কম্পিটিশনে প্রোডাক্টগুলোকে আইডেন্টিক্যাল প্রোডাক্টগুলো হয় না, ঠিক আছে? কারণ ক্লোজ সাবস্টিটিউটস থাকে।
এবারে সবগুলো কিরকম হয়, যেমন বলেছিলাম মনোপলিস্টিক কম্পিটিশনে প্রোডাক্ট গুলো সব সেম হয়, বাট কোয়ালিটি, ব্র্যান্ড নেম বা কালার বা এটসেট্রা এটসেট্রা, সাইজ বলো এই বলো এই বলো, এগুলো একটু আলাদা আলাদা হয়, স্লাইটলি ডিফারেন্ট হয়, ঠিক আছে? সেম প্রোডাক্ট স্লাইটলি ডিফারেন্ট, যেমন লাক্স সাবান আর ডাভ সাবান, দুটোই সাবান কিন্তু স্লাইটলি ডিফারেন্ট। ওকে, আচ্ছা, ব্র্যান্ড ডিফারেন্ট, সব ডিফারেন্ট। এবার দেখো টাইপস, ঠিক আছে? রিয়েল ডিফারেন্সিয়েশন কিগুলো হয়, ওগুলো কোয়ালিটির উপর বেস করে হয়, কেমিক্যাল কম্পোজিশনের উপর বেস করে হয়। আর স্পারিয়াস ডিফারেন্সিয়েশন কিভাবে হয়, ওগুলো প্যাকেজিং, অ্যাডভার্টাইজমেন্ট, ব্র্যান্ডিং এগুলোর উপর বেস করে হয়, যেমন মিশোর জামা আর মিন্ত্রার জামা, এরকম টাইপ একটা, ঠিক আছে? একই রকম জামা তুমি দুইখানেই পাবে, কিন্তু ব্র্যান্ড আলাদা, প্যাকেজিং আলাদা, অ্যাডভার্টাইজমেন্ট আলাদা, কোয়ালিটি আলাদা। ওয়েল, এই হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? আর হচ্ছে এফেক্ট অন সেলার্স, এফেক্টের উপর কি আম, মানে এফেক্ট পড়ে, সেলার্স এর উপর কি এফেক্ট পড়ে? দেখো, লিমিটেড মনোপলি পাওয়ার পায়, ঠিক আছে? মনোপলিস্টিক কম্পিটিশনে যে প্রোডাক্টের বিক্রেতাগুলো, সেলার গুলো, তারা নিজেদের দাম কম বেশি রাখতে পারে, কারণ সে নিজের মতো ব্র্যান্ড, নিজের মতো অ্যাডভার্টাইজ দিয়েছে, নিজের মতো প্যাকেজিং রেখেছে, তাহলে কিছু তো এদের ইধার উধার দাম রাখবেই, সে নিজের মতো কিছুটা দাম রাখতে পারে, ঠিক আছে? যাতে তার ব্র্যান্ডের লয়্যালটি মেনটেন থাকে, যাতে আহ, কিছু কাস্টমার্সকে অ্যাট্রাক্ট করতে পারে। আর যেহেতু সাবস্টিটিউটস এক্সিস্ট করে, ঠিক আছে, যেমন দার্জিলিং চা বলো আর নর্মাল চা, সাবস্টিটিউটস যেহেতু এক্সিস্ট করে, সো সেই অনুযায়ী ডিমান্ড কার্ভটা যেটা হয় সেটা নেগেটিভলি স্লো ডাউন হয়, দেখো। কিন্তু এলাস্টিক হয়। এলাস্টিক কেন হয়? কারণ কাস্টমার হুট করে মন পাল্টে নিতে পারে, দূর এর একটুখানি খারাপ বেরিয়েছে বা কিছু, বা পছন্দ হচ্ছে না, দূরে এটা আর খাবো না, আমি এবার থেকে অন্য কারোর থেকে নেব, অন্য কারোর থেকে কিনবো জিনিসটা। তো একটু এদিক ওদিক, মানে কাস্টমারের ওপর নির্ভর করে, কাস্টমার কখন মন পাল্টে যাবে, কখন আম, ওই যে স্লোপটা, যে ডায়াগ্রামে যে নিচের দিকে, সেটা ইধার উধার হয়ে যাবে। তাই এটা খুব ইলাস্টিক, ঠিক আছে? খুব ইলাস্টিক, যখন তখন পাল্টে যেতে পারে, কিন্তু নেগেটিভলি স্লো ডাউন, কেননা এর সাবস্টিটিউট তো সর্বদা থাকে, সব সময় থাকে, তাই সব সময় এটা নেগেটিভলি নিচের দিকে। ওকে, বোঝা গেল? এটা আমায় মাথায় রাখতে হবে যে মনোপলিস্টিক কম্পিটিশনে যে লিমিটেড মনোপলি পাওয়ার যে ডিমান্ড কার্ভ, সেটা সব সময় নেগেটিভলি স্লোড ডাউন, নিচের দিকে, ঠিক আছে? ওকে, আর হচ্ছে কম্পিটিশন। দেখো, কম্পিটিশন নন প্রাইস কম্পিটিশন হয়, ঠিক আছে? নন প্রাইস কম্পিটিশন যেমন স্টাইল কিরকম, সার্ভিস কিরকম, সেলিং কস্ট কিরকম, ফার্মস, এগুলোর উপর বেস করে নন প্রাইস কম্পিটিশন রাখে। যেমন জিনিসটা দাম দুটোই দেখো, ডাভ সাবান আর লাক্স সাবান, ভাবো দুটোর দামই 40 টাকা করে, কিন্তু মানুষ ডাভটা বেশি কিনবে কেন? ওটা দেখায়, অ্যাডভার্টাইজ করে যে ওটা সফট স্কিন দেবে, এই দেবে ওই দেবে, এরকম ভাবে। আবার কিছু মানুষ এমনি ভাবে করতে পারে যে লাক্স সাবান, করিনা কাপুর অ্যাড দিচ্ছে, ও ভালো চান্স আর রওশন চেহারা, ওটাও ভালো। তো এই হিসাবে মানুষ নিজেদের ইচ্ছা মতো অ্যাডভার্টাইজমেন্টের ওপর বেস করে নিজেদের ডিসিশন, নিজেদের পছন্দের ওপর বেস করে নিজেদের ডিসিশন নেয়, আর সেই অনুযায়ী প্রাইস সেম থাকা সত্ত্বেও কম্পিটিশন, নন প্রাইস কম্পিটিশন হয়। বোঝা গেল? আচ্ছা, চেম্বারলেন্স ভিউ, চেম্বারলেন্স বলে যে ডিমান্ড ইনফ্লুয়েন্স নট অনলি বাই প্রাইস, শুধু প্রাইস দ্বারা ডিমান্ড ইনফ্লুয়েন্স হয় না, নন প্রাইস ফ্যাক্টরস যেমন স্টাইল, ব্র্যান্ড ইমেজ, সার্ভিসেস, অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার। এখন যদি বাজারে হঠাৎ করে একটা সাবান এসে যায়, দোকানে কাকু বলে যে এই সাবানটা নিয়ে দেখো, এই সাবানটা খুব ভালো, অথচ এই সাবানটার অ্যাড আমি কোনোদিন টিভিতে দেখিনি, আমি কি কিনবো? কিনবো না। যেই সাবানটা আমি টিভিতে অ্যাড দেখেছি, সবাই নেয়, একটা ব্র্যান্ড আছে, ওই সাবানটাই তো আমি কিনবো। তো সেই অনুযায়ী নন প্রাইস ফ্যাক্টরস এটাও কিন্তু ডিপেন্ড করে, কেননা ওই সাবানটার প্রাইস হয়তো সেমই, স্টিল আমি ওটা নেব না, কারণ আমি ওটার সাথে অভ্যস্ত হয়ে উঠিনি এখনো, ওটার অ্যাডভার্টাইজমেন্ট দেখিনি, ওটা পপুলার হয়নি, নিচ্ছি না ওই জন্য এই মুহূর্তে। তো এরকম একটা ব্যাপার কাজ করে, ওর একটা ব্র্যান্ড ইমেজ নেই, তাই জন্য ওকে আমি কিনতে রিফিউজ করছি, রাইট? তো
নন প্রাইসিং ফ্যাক্টরস গুলো বেশি এফেক্টিভ হয়। আর কারণ এগুলো তো কোয়ালিটির উপর ডিপেন্ড করে মানুষ কেনে, স্টাইল ব্র্যান্ড এগুলোর উপর ডিপেন্ড করে মানুষ কেনে, তাই নন প্রাইস ফ্যাক্টর অলওয়েজ বেশি ইফেক্টিভ হয়। ওকে, চলো নেক্সট পেজ। Analysis of selling cost or advertisement cost in monopolistic competition। দেখো perfect versus monopolistic competition, perfect competition versus monopolistic competition। এখানে কি হচ্ছে, perfect competition এ প্রোডাক্টটা সব সেম প্রোডাক্ট, ঠিক আছে, হোমোজেনিয়াস প্রোডাক্ট সব সেম, তাই অ্যাডভার্টাইজ দেওয়া ইউজলেস। কারণ একটা অ্যাডভার্টাইজ দিলে বাকি সবারই বিক্রি হয়ে যাবে, এর কোনো ব্র্যান্ড ব্র্যান্ড কিছু হয় না, কারণ সব সেম প্রোডাক্ট। আলু, বাজারে আলু কিনতে গেলে ও যদি অ্যাডভার্টাইজ দেয়, ওর আলু কি লোক বেশি নেবে না? বাজারে সব আলু সেম, একটা ধরো গ্রামের বাজারে সবাই, একজন যদি বেশি দাম রাখে ওর কাছে কেউ কিনবে নাকি? না, সবাইকে সেম দাম রাখতে হবে। আর ফ্রেশ আলু ভাবো সবার কাছে, তাহলে আমি নিজের ইচ্ছা মতো যার তার থেকে কিনে নেবো না, সে যতই অ্যাডভার্টাইজ দিক না কেন। তো ইন মনোপলিস্টিক কম্পিটিশন অ্যাডভার্টাইজ, পারফেক্ট কম্পিটিশনে অ্যাডভার্টাইজিং ইউজলেস হয়, কিন্তু মনোপলিস্টিক কম্পিটিশনে যেহেতু প্রোডাক্টটা একটু হলেও ডিফারেন্ট থাকে, স্টাইল ব্র্যান্ড এটসেট্রার উপর ডিপেন্ড করে, তাই ওটা অ্যাডভাইস দিলেই তবে ওটার লাভ। অ্যাডভাইস ছাড়া মনোপলিস্টিক কম্পিটিশনে খুব একটা লাভ হয় না, এরকম একটা ব্যাপার, বোঝা গেল? নেক্সট আর একটা কি, সেলিং কস্ট ভার্সেস প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট, কস্ট অফ মেকিং দ্য প্রোডাক্ট। প্রোডাকশন কস্টে কি, কস্ট অফ মেকিং দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটা তৈরি করতে যে কস্টটা হচ্ছে সেটা। সেলিং কস্ট, কোন কত টাকায় সেটা আমি বিক্রি করছি, বা প্রমোশন কস্ট বা অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, ওই মেকিং কস্ট প্লাস আরো এক্সট্রা কিছু কস্ট, সব মিলিয়ে সেলিং কস্ট, বুঝে গেল? তাহলে টোটাল কস্ট ইকুয়াল টু হয় প্রোডাকশন কস্ট প্লাস সেলিং কস্ট। মানে একটা পেন আমি প্লাস্টিক, ইঙ্ক সমস্ত কিছু র মেটেরিয়ালস কিনে তৈরি করেছি, তৈরি করতে আমার দাম পড়েছে 5 টাকা। আমি আবার ওই পেনটার অ্যাড দিলাম, ওই পেনটা দিয়ে সচিন তেন্ডুলকার সাইন করছে, পেনটা খুব স্মুথ ভালো, তো ওটার দাম তখন আমি রাখলাম, ওই অ্যাডভার্টাইজমেন্টটা দিলাম, ওই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে আমার অ্যাডভার্টাইজমেন্ট দিতে আমার খরচ পড়লো 3 টাকা এক্সট্রা, তবু আমি অ্যাডভার্টাইজমেন্ট দিলাম। এবারে 5 3 8 টাকা আমার টোটাল হচ্ছে সেলিং কস্ট, তারপর আমি আবার প্রফিট রাখবো, রাইট? যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, চেম্বারলিনস কনসেপ্ট কি? চেম্বারলিনস বলে যে একটা সেলিং কস্টে কিন্তু মনোপলিস্টিক কম্পিটিশনে ডিমান্ড ইনফ্লুয়েন্স করে, অর্থাৎ অ্যাডভার্টাইজ দিলেই মনোপলিস্টিক কম্পিটিশন, অর্থাৎ যেই জিনিসপত্রগুলো সেম 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 বাট ডিফারেন্ট, সেগুলোতে বেশি এফেক্টিভ হয়। বায়ার্স সেই ফার্মের প্রোডাক্টটা চুজ করে বেশি, রাইট? ডিমান্ড বেশি বাড়ে ওই অ্যাডভার্টাইজমেন্টের ফলে। সুতরাং এই মনোপলিস্টিক কম্পিটিশনে মনে রাখতে হবে যে অ্যাডভার্টাইজমেন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওকে, নেক্সট পেজ। আচ্ছা, ও আরেকটা পারপাস, এর পারপাস হচ্ছে ওই যে ডিমান্ড কার্ভটাকে একটু সরিয়ে দেওয়া, তবে কি হবে, রেভিনিউ বাড়বে, এইগুলো তোমার রেভিনিউ বাড়বে আর কস্টের ওপর বেস করে আর কি। তো এটা একটা ওর ফেভার, মানে ওটার অবভিয়াসলি ফার্ম বিজনেস করে কি জন্য, রেভিনিউ বাড়ানোর জন্যই। তো ওটার জন্যই, যাতে কার্ভটা একটু সরে যায়, রেভিনিউটা একটু বাড়ে, তো এটাই এর পারপাস, এই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়াটা পারপাস হচ্ছে এটাই। Analysis of selling cost or advertisement cost in monopolistic competition এ why firms advertise। ফার্মস অ্যাডভার্টাইজ দেয় কেন? যাতে বায়ার্স যাদের ইমপারফেক্ট নলেজ আছে ওই প্রোডাক্টের কোয়ালিটি বিষয়ে, প্রোডাক্টটার কেমন কি সেসব বিষয়ে, সেগুলো বিষয়ে তারা জানতে পারে, মানে আমরা আমরা যারা বায়ার্সরা জানতে পারি, কাস্টমাররা, তাই অ্যাডভার্টাইজ দেয়। তো অ্যাডভার্টাইজ দেখে আমরা জানতে পারি যে কেশ কালা মাখলে আমাদের চুল কালো হবে, তো এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আর অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েটস ব্র্যান্ড লয়্যালটি, ইনক্রিজ ডিমান্ড অ্যান্ড রাইজেস রেভিনিউ অ্যান্ড প্রফিট। এটা আমরা জানি যে অ্যাডভার্টাইজমেন্টের ফলে ডিমান্ড বাড়ে, রেভিনিউ বাড়ে, প্রফিট বাড়ে। আচ্ছা, এফেক্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট হ্যাজ টু রুলস। রেজেস কস্ট, দেখো অ্যাডভার্টাইজ যেহেতু দিলাম তাই আমার কস্টও বাড়লো, ওই অ্যাডভার্টাইজমেন্টটা দিতে গিয়ে আমার কিছু খরচ তো হয়েছে, অ্যাডভার্টাইজ এক্সপেন্সেস তো হয়েছে, তাই ওটার উপর আমার কিছু খরচ দিতে হলো, তাই ওটা একটা কস্ট বাড়লো। কিন্তু তার সাথে সাথে আমার ডিমান্ড কার্ভটাও আপওয়ার্ড রাইটে সরে গেল, রাইট?
কেন আমার সেলসও বাড়লো, রেভিনিউও বাড়লো। আমি ওই যে ওটা মানে অ্যাডভার্টাইজমেন্ট কি অ্যাকচুয়ালি একটা ইনভেস্টমেন্ট টাইপ, যে অ্যাডভার্টাইজমেন্ট আমি যেহেতু দিলাম, আমার কস্ট লাগলো ঠিকই, আমার খরচা হলো একটু ঠিকই, কিন্তু তার ফলে অনেক লোক আমার জিনিসটা কিনলো, ফলে আমার সেলস আর রেভিনিউ অনেক বেশি বেড়ে গেল। ঠিক আছে, আমার জিনিসটার ডিমান্ড অনেক বেড়ে গেল। আচ্ছা, প্রফিট ম্যাক্সিমাইজেশন স্টিল occurs where, দেখো, MR ইকুয়াল টু এমসি, আমরা জেনেছি MR ইকুয়াল টু এমসি হলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট তৈরি হয়। ওই ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেখান থেকে না তো বেশি প্রফিট করা যায় না তো লস কমানো যায়, ওটাই ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা জেনেছি। তো ওইখানে প্রফিট ম্যাক্সিমাইজেশন স্টিল occurs। ঠিক আছে, নেক্সট দেখো, perfect competition। আচ্ছা, comparative study among perfect competition, monopoly and monopolistic competition। ঠিক আছে, তিনটের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে perfect competition, monopoly and monopolistic competition। দেখো, perfect competition many firms, ঠিক আছে, homogeneous product, একই রকম প্রোডাক্ট থাকে, firms আর প্রাইস টেকার্স। ঠিক আছে, ফার্মস মানে প্রাইস সবাইকে এক রাখতে হয়। এক্সাম্পল মনে রাখবি, গ্রামের আলুর দোকান, সবজির দোকান, আলুর দোকান, এটসেট্রা। আর মোনোপলি, যেখানে সিঙ্গেল সেলার, ফুল কন্ট্রোল অন প্রাইস এন্ড আউটপুট। ঠিক আছে, একটাই সেলার থাকে, নিজের ইচ্ছা মতো সে প্রাইস রাখতে পারে। এক্সাম্পল, ভাবো ভাবো, এটা তোমরা ভাবো আর কমেন্টে জানাও। ঠিক আছে, আচ্ছা, মনোপলিস্টিক কম্পিটিশন, যেখানে অনেক সেলার থাকে কিন্তু ডিফারেন্সিয়েট প্রোডাক্টস থাকে, ফার্ম আর প্রাইস মেকার্স নিজেদের ইচ্ছা মতো প্রাইস রাখতে পারে। ঠিক আছে, যেমন লাক্স সাবান আর ডাভ সাবানের এক্সাম্পল দিলাম। আচ্ছা, দুটোই সাবান কিন্তু ব্র্যান্ড আলাদা, বারবার মনে রাখবে, বারবার বলছি যাতে মনোপলিস্টিক কম্পিটিশনের মিনিংটা আমাদের মনে থাকে। আচ্ছা, বিহেভিয়ার কিরকম হয় পারফেক্ট কম্পিটিশনে? এআর ইকুয়াল টু এমআর হয়, ডিমান্ড পারফেক্টলি ইলাস্টিক হয়, নো সেলিং কস্ট। ঠিক আছে, এর কারণ অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় না, দিলে কোনো লাভ হবে না, তাই এর কোনো সেলিং কস্ট নেই। আচ্ছা, মনোপলি আর মনোপলিস্টিক কম্পিটিশনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়, আর এতে লাভও হয় অনেক বেশি। আই মিন অ্যাডভার্টাইজমেন্ট দিলেই সেটা এফেক্টিভ হয় বেশি। আর এটার কার্ভটা কিরকম হয়? ডাউনওয়ার্ড স্লোপিং হয়। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ক্যাপাসিটি এন্ড এফিসিয়েন্সি। কার কতটা ক্যাপাসিটি আর এফিসিয়েন্সি? পারফেক্ট কম্পিটিশনে মিনিমাম অ্যাভারেজ কস্ট, অপটিমাম আউটপুট, ম্যাক্সিমাম ওয়েলফেয়ার। ম্যাক্সিমাম ওয়েলফেয়ার কেন বলেছে? কারণ দেখো, আলু বিক্রেতার ওখানে তো সেলিং কস্ট কিছুই না, আর আলু বিক্রেতা বেশি প্রফিটও করতে পারবে না, আবার লসও হবে না তার। আর আমাদেরও বেশি আমরা কোনো আহামরি কিছু লটারি কেটে নিতে পারবো না, তো আমাদের যা টাকা সেই দিয়ে কিনতে হবে, খেতেই হবে। তো এরকম একটা ব্যাপার, যে যার ইচ্ছে মতো দাম রাখতে পারবে না, ওখানে সবাইকে সেম দাম রাখতে হবে। তাই এটা ম্যাক্সিমাম ওয়েলফেয়ার, মানে দুজনেরই লাভ, আমাদের কাস্টমারদেরও আর আমাদের যারা বিক্রি করছে বিক্রেতা তাদেরও লাভ, দুজনেরই এটা বজায় থাকছে। ঠিক আছে, আচ্ছা, আর যেখানে হচ্ছে মনোপলি আর মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু তা নয়, সে তারা কিন্তু লেস আউটপুট প্রডিউস করে, যে যদি তাদের বেশি বিক্রি না হয় তখন কি করবে, প্রোডাক্ট গুলো বেশি নষ্ট হবে, এই হবে ওই হবে। তাই এটা কিন্তু রিডিউস ওয়েলফেয়ার কেন বলছে? কেননা এখানে কাস্টমারদের কোনো ভাবা হয় না, নিজেদের বিজনেসটা কিভাবে চলা হবে এটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। অবশ্যই ভালো তো ভাবা হবে, কেননা একবার যদি আমি দেখি একটা প্রোডাক্ট ইউজ করে সেটা ভালো কাজ করছে না, আমি তো আর সেটা কিনবো না, তো মিনিমাম টুকু তো তাদের বিয়ার করতেই হবে। স্টিল খুব বেশি কিছু মানে ওরা নিজেদের প্রফিট বেশি রাখে, আর আমরা ব্র্যান্ডের ওপর গলে যাই বা কিছুর ওপর, সেটা ম্যাটার করে। ওকে, আর সাপ্লাই কার্ভ, এটা কি, এটার ক্ষেত্রে কেমন, কার উপর কি প্রভাব ফেলছে? দেখো, পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে এমসি অ্যাবভ শাট ডাউন সাপ্লাই কার্ভ। ঠিক আছে, মার্জিনাল কস্ট অ্যাবভ শাট ডাউন, শাট ডাউন কখনো হবে না, শাট ডাউনের উপরে থাকবে সবসময়। ওকে, আর মনোপলি আর মনোপলিস্টিক কম্পিটিশন থেকে নো ডেফিনাইট সাপ্লাই কার্ভ। ঠিক আছে, এমসি ইকুয়াল টু নট সাপ্লাই। ঠিক আছে, আর পারফেক্ট কম্পিটিশন, দেখো মেন আমাদের এটা এক্সামের জন্য এই পয়েন্টটা মনে রাখতে হবে, যে পারফেক্ট কম্পিটিশন এনশিওরস ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এন্ড ওয়েলফেয়ার। পারফেক্ট কম্পিটিশন কিসের উপর জোর দেয়? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আর ওয়েলফেয়ারের উপর। কিন্তু মনোপলি আর মনোপলিস্টিক কম্পিটিশন সাব অপটিমাম আউটপুট দেয়, মানে নিজের মানে যতটা তাদের ক্ষমতা তার থেকে কম আউটপুট ওরা প্রডিউস করে,
থেকে বেশি আউটপুট প্রডিউস, মানে যতটা ক্ষমতা ওরকম আউটপুট প্রডিউস করলে পরে যদি নষ্ট হয় তাদের ক্ষতি হবে বিজনেসের। সুতরাং যতটা দরকার তাতে কম, সাব অপটিমাম আউটপুট, যতটা ক্ষমতা তার থেকে কম আউটপুট প্রডিউস করে। আর ওয়েলফেয়ার লস, কাস্টমারদের কিন্তু ভালা ওখানে দেখা হয় না বেশি, বেশিরভাগটাই নিজের বিজনেসের ভালো দেখা হয়। ওকে, চলো, এই ছিল আমার সিক্স চ্যাপ্টারের সাবসেকশনে আর কি, যেটা আমাদের চ্যাপ্টার ছিল মনোপলিস্টিক কম্পিটিশন। ফুল চ্যাপ্টার কভার করে দিয়েছি। অনেক বেশি ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আই হোপ এটা দেখার পর তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকবে না এই চ্যাপ্টারটা নিয়ে, অ্যান্ড এক্সামে ফাটিয়ে আসবে। সো নেক্সট মানে এই উইক থেকে 9 তারিখ থেকে আমাদের এক্সাম পড়ছে। ইভেন যারা এমকম করছো না বা যারা অন্য কিছু করছো সেম টপিকে, তারা অলসো এখান থেকে দেখতে পারো। আর যারা এমকম অন্য কোথাও থেকে বা যেখান থেকেই করছো না কেন, কোনো প্রাইভেট বা সিইউ আন্ডার যেখান থেকেই করো না কেন, যদি এই টপিক গুলো থাকে, টপিক সেম, কনসেপ্ট সেম, তো ইউ ক্যান রেফার টু দিস ভিডিও। ওকে, নো ইস্যুস। তো কেমন লাগলো ভিডিও জানিও। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে।